আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইসরায়েলের অভ্যন্তরে ইরান যখন ৩ দফা হামলা করেছে এবং পাল্টা হামলা ইসরায়েল ও ইরানে করেছে, ঠিক এমতো অবস্থায় উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধে চলে আসছে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যায়। কারণ এই হামলা চলাকালীন সময়ে সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রিন্স সুলতান এয়ারবেস রয়েছে সেখানে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। নিম্ন আন্তর্জাতিক রিপোর্ট থেকে যেমনটা জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল খারাজ বিমান ঘাঁটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার সকালে ঘাঁটিটিতে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারির পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেখুন, এই ঘটনার পরপরই ওই এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয় এবং স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। এতে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এখন আপাতত পরিস্থিতি নিরাপদ, তেমন কোনো বড় ধরনের ক্ষতির ঝুঁকি নেই। তবে এই হামলার দায় দায়িত্ব অস্বীকার করেছে ইরান। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে যে এই হামলায় বা এই ধরনের কার্যক্রমে তারা জড়িত নয়। যদিও ইরানের পক্ষ থেকে পূর্বে সতর্কতা জারি করা হয়েছিল যে ইরানের অভ্যন্তরে হামলার জন্য যেই দেশ তাদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেবে, সেটা ইসরায়েল হোক বা যুক্তরাষ্ট্র হোক, সেই দেশের বিরুদ্ধেই তারা পাল্টা পদক্ষেপ নেবে। এর পূর্বে কুয়েত এবং অন্যান্য দেশের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রশ্ন হলো, নতুন করে ইরানে যে হামলা হয়েছে সেই হামলায় জড়িত থাকা বা আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে সৌদি আরব কি কোনোভাবে সহযোগিতা করেছিল, যার জন্যই কিন্তু তাদের এই ঘাঁটিটিতে হামলা করা হলো? কিংবা যেই ঘাঁটিটিতে হামলা করা হয়েছে সেই ঘাঁটি থেকেই কি এয়ার রিফুয়েলিংয়ের মাধ্যমে বিমানগুলো যুক্তরাষ্ট্রের উড্ডয়ন করে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোকে এয়ার রিফুয়েলিং করেছিল? যেই অভিযোগেই কি এই হামলা? বিষয়গুলো নিয়ে এখনও প্রচণ্ডভাবে ধোঁয়াশা রয়েছে। তবে উপসাগরীয় দেশগুলো সরাসরি যে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে যাবে, সেটা কিন্তু আরও প্রতীয়মান হয়েছে যুক্তরাষ্ট্রের একটি নতুন বড় ধরনের ঘোষণায়। দেখুন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত এবং সাম্প্রতিক সময়ে অর্থাৎ ২০২৫ থেকে ২৬ সালের যুদ্ধ অবস্থার পরিপ্রেক্ষিতে ইরানের আটকে থাকা অর্থ এবং শান্তি চুক্তির শর্তাবলী বিশ্ব রাজনীতিতে অত্যন্ত আলোচিত বিষয়। দেখুন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর দেওয়া বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে ইরানের বিশাল পরিমাণের অর্থ ও সম্পদ ফ্রিজ হয়ে রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বিশ্বব্যাপী বিভিন্ন বিদেশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে ইরানের অন্তত পক্ষে $100 বিলিয়ন বেশি সম্পদ আটক রয়েছে। এই অর্থের বড় অংশই হলো বিভিন্ন দেশের কাছে তেল বিক্রির বরাদ্দ বা তেল বিক্রির অর্থ, যা মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান তুলতে পারছে না। এবং সাম্প্রতিক সময়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যে শান্তি আলোচনা ছিল, সেখানে ইরানের অন্যতম একটি শর্ত ছিল এই $100 বিলিয়ন মধ্যে অন্তত $24 বিলিয়ন ইরানের যে নিজস্ব অর্থ রয়েছে তা ছাড় দিতে হবে। বিষয়টিকে কেন্দ্র করে তারা বিশ্বাস পরীক্ষা হিসাবে দেখছেন। যুক্তরাষ্ট্র প্রায় $24 বিলিয়ন বেশি এই ধরনের অর্থ ছাড়ের বিষয়ে রাজি না হলেও $6 বিলিয়ন কাছাকাছি তারা রাজি হয়েছিল এমনটা শোনা যায়। যে হোক, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আরেকটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। ইরানের এই $100 বিলিয়ন এখন তারা মধ্যপ্রাচ্যের যেই সকল দেশে ইরান হামলা করেছে সেই সকল দেশের ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা অন্যান্য স্থাপনা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনর্নির্মাণ করার জন্য সেই সকল দেশকে দেবে বলে যুক্তরাষ্ট্র বিবেচনা করছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে রয়টার্স যখনই প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন যুক্তরাষ্ট্রের সূত্র ধরে, এরপরই কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ ইরানের এই বিশাল অর্থ যুক্তরাষ্ট্র যদি ক্ষতিপূরণ হিসাবে উপসাগরীয় দেশগুলোকে দেয়, তাহলে সেগুলো কিন্তু উপসাগরীয় দেশগুলোর কোনো অবকাঠামো নয়, বরঞ্চ তাদের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো মেরামতের জন্য কাজে লাগাবে তারা। আর সেই ঘাঁটিগুলো কারা ব্যবহার করে বা কাদের নিয়ন্ত্রণে? যুক্তরাষ্ট্রের। CNN এর রিপোর্ট এর পূর্বে নিশ্চিত করেছিল উপসাগরীয় দেশে যুক্তরাষ্ট্রের অন্তত 16টি ঘাঁটি ইরানের হামলার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো রিপেয়ার করতে বা পুনরায় ব্যবহারের উপযুক্ত করতে বিশাল পরিমাণের অর্থের প্রয়োজন। এখন ইরানের এই ফ্রিজ করা অর্থ যুক্তরাষ্ট্র যদি সেই কাজে ব্যবহার করে, সেটি যুদ্ধকালীন পরিস্থিতিকে আরও মারাত্মকভাবে বিপজ্জনক পরিস্থিতিতে নিয়ে
নিয়ে যাবে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইরানের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে তাদের এই সম্পদ যদি এইভাবে এই কারণে ব্যবহার করা হয় তাহলে তারা সেটা মেনে নেবে না, এবং সাথে সাথেই পাল্টা প্রতিক্রিয়া হিসাবে এই সকল দেশগুলোর বিরুদ্ধে বা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর বিরুদ্ধে তারা পাল্টা বড় পদক্ষেপ নেবে। দেখুন, যুক্তরাষ্ট্র এই যে সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় দেশগুলোকে এই বিপুল পরিমাণের অর্থ তারা দেবে, যদিও চূড়ান্ত ঘোষণা তারা দেয়নি। যদি এমনটা বাস্তবায়ন হয় এই বিষয়কে কেন্দ্র করে উপসাগরীয় দেশগুলো কোনো মন্তব্য করেনি। উপসাগরীয় দেশগুলো যদি এমনটা মন্তব্য করতো যে ইরানের অর্থ আমরা চাই না বা এটা আমাদের দেশে ব্যবহার হোক, সেই ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আমরা চাই না, সেই ধরনের স্টেটমেন্ট তারা যদি দিত হয়তো পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারত। তবে সেই ধরনের কোনো স্টেটমেন্টের নজির দেখা যাচ্ছে না। ইউক্রেনের ইস্যুকে কেন্দ্র করে ঠিক যেমন কৌশল নিয়েছিল যুক্তরাষ্ট্র, রাশিয়ার জব্দকৃত অর্থ ইউক্রেনকে ঋণ হিসাবে প্রদান করে তা দিয়ে যুদ্ধকালীন খরচ মেটানো, এইবার কিন্তু ইরানের জব্দ করা তেল বিক্রির অর্থ দিয়ে সরাসরি যুদ্ধ দীর্ঘায়িত করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। মানে ইরানের অর্থ দিয়েই ইরানের বিরুদ্ধে যুদ্ধ, এই প্রক্রিয়ায় তারা হাঁটতে চলেছে। দেখুন, যুক্তরাষ্ট্র এতদিন ধরে আলাপ আলোচনা, মধ্যস্থতা বা পরমাণু চুক্তি বা শান্তি চুক্তির ইস্যুকে কেন্দ্র করে যত ধরনের আলাপ আলোচনা করছিল, প্রথম থেকেই কিন্তু অনেক বিশেষজ্ঞ দাবি করছিলেন যে এটি সময় ক্ষেপণ হতে পারে। মূলত যুক্তরাষ্ট্রের প্রস্তুতির প্রয়োজন, নতুন করে অস্ত্রের রিলোড প্রয়োজন এবং আরও কিছু অস্ত্রের উৎপাদন প্রয়োজন, যেটা সম্পূর্ণের জন্যই সময় ক্ষেপণ করা হচ্ছে। আর এমন অভিযোগও উঠছিল যে পাকিস্তানকে এই কাজে ব্যবহার করছে তারা, মধ্যস্থতার নাম করে পাকিস্তানের সেনাপ্রধান থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা বারবারই এই সমঝোতার বিষয়ে ইরান সফর করে এই বৈঠকে তাদের সামিল করেছে। সামরিক বিশেষজ্ঞরা তাদের বিশ্লেষণে দাবি করছেন যে পাকিস্তানের মধ্যস্থতায় এই বৈঠক বা এই সময়ক্ষেপণ ইরানের জন্য যতটা না কৌশলগত সুবিধা করে দিয়েছে, তার থেকে অধিক বেশি সুবিধা ভোগ করেছে যুক্তরাষ্ট্র। নিজেকে রিলোড করে বা ইসরায়েল নিজেকে রিলোড করে আবার কিন্তু তারা প্রকাশ্যে হামলার বিষয়ে ফিরে এসেছে এবং যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র পাল্টা হামলা শুরু করতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। ইরানের তেল বিক্রির জব্দ করা অর্থ সরাসরি উপসাগরীয় দেশগুলোর ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের এই স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত বিবেচনা সরাসরি এই যুদ্ধের বিষয়টাকে বড় উস্কানি হিসাবে দেখছে এবং পরিস্থিতি রাতারাতি পাল্টে যাওয়ার কারণ হিসাবে দেখা হচ্ছে। দেখুন, ইসরায়েলের নতুন করে হামলা এবং এই যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত, এর পরপরই হরমুজ প্রণালীতে কড়া নিরাপত্তা বাড়িয়েছে ইরান এবং তারা জাহাজ চলাচলের বিষয়গুলোকে আরও সীমিত করে আনছে। এর পরপরই কিন্তু আন্তর্জাতিক বাজারে যে তেলের মূল্য সেটাও বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ব্যবস্থাও বড় ধরনের আঘাতপ্রাপ্ত হচ্ছে। বিভিন্ন চলাচল সেই বিষয়ে সুনির্দিষ্ট বিভিন্ন তথ্য উঠে আসছে। ঠিক এমতো পরিস্থিতিতে আজকের রাতকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট হিসেবে দেখছেন সামরিক বিশেষজ্ঞরা। আজ রাতে বড় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। দেখার বিষয় যে চূড়ান্তভাবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শান্তির দিকে যায় নাকি আরও আঞ্চলিক বড় সংঘাতের দৃষ্টান্ত হিসাবে তৈরি করে, সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।